হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সানোয়ার হোসাইন তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামার ক্লাস নিয়ে। আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অথবা এদের মধ্যে যে আন্ত পরিবর্তনগুলো হয় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা ট্রান্সফরমেশন বলতে কি বুঝি? সাধারণভাবে ট্রান্সফরমেশন বলতে বোঝায় এক রকমের বাক্যকে অন্য রকমের বাক্যে পরিবর্তন করা। তো পরিবর্তন দুই রকম হতে পারে, একটা হলো অর্থ পরিবর্তন, আর একটা অর্থ পরিবর্তন না করে এদের গঠনের স্ট্রাকচারের পরিবর্তন। আমরা আজকে শুধুমাত্র গঠনের পরিবর্তন করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করব না। আমাদের পরীক্ষাতে যে ট্রান্সফরমেশন আসবে সেখানে অর্থ ঠিক রেখে আমাদের বাক্যগুলোর ট্রান্সফরমেশন বা গাঠনিক পরিবর্তন করতে হবে। তো আমরা সাধারণভাবে যদি কোনো নিয়মকানুন ধরো জানি না, সেক্ষেত্রে আমরা কমন সেন্স থেকেও কিন্তু আমাদের কিছুটা ধারণা থাকে যে আমরা কিভাবে এক ধরনের বাক্যকে আরেক ধরনের বাক্যে পরিবর্তন করতে পারি। যে দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল, কুকুর বিশ্বস্ত প্রাণী। তাহলে আমরা একজন সাধারণ মানুষ যে কোনো কেউ বলতে পারবে যে কুকুর বিশ্বস্ত প্রাণী, তার মানে হলো কুকুর অবিশ্বস্ত প্রাণী নয়। এটা সিম্পল কথা, এটা সাধারণ কথা। সাধারণভাবে আমরা কোনো বাক্যকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে পরিবর্তন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দের বা অ্যাফার্মেটিভ ফ্রেজটির আসলে অপোজিট ওয়ার্ড লিখতে হয়, এবং সাহায্যকারী ভার্বের পর অথবা এই ফ্রেজটার আগে আমরা যদি নট বসাই তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যায়। যেমন দেখো, দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল। দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, দেখো এখানে আ ফেইথফুল অ্যানিমেল এই ফ্রেজটা দিয়ে কি বুঝিয়েছে? অ্যাফার্মেটিভ অর্থ বুঝিয়েছে। তাহলে আমরা এর বিপরীত শব্দ কি লিখতে পারবো এখানে? অ্যান আনফেইথফুল অ্যানিমেল, অ্যান আনফেইথফুল অ্যানিমেল। তাহলে আমরা যদি অ্যান আনফেইথফুল অ্যানিমেল লিখি এবং ইজের পরে নট বসাই, অর্থাৎ অ্যান আনফেইথফুল অ্যানিমেলের আগে একটা নট বসাই, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি করলাম আমরা? আ ফেইথফুল অ্যানিমেলের বিপরীত শব্দ অ্যান আনফেইথফুল অ্যানিমেল, এবং তার আগে আমরা নট বসালাম। আমরা আরো একটা এক্সাম্পল দেখি যে আমির ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে দেখো এখানে অনেস্ট হচ্ছে সেই শব্দটা যেটা দ্বারা অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। তো আমরা যদি এটার বিপরীত শব্দ লিখি এবং এই ফ্রেজটার আগে যদি আমরা নট বসাই, অ্যান অনেস্ট ম্যানের বিপরীত শব্দ এ ডিসঅনেস্ট ম্যান হবে। অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট, তাহলে এই ফ্রেজটার বিপরীত শব্দ হবে এ ডিসঅনেস্ট ম্যান। আমরা এ ডিসঅনেস্ট ম্যান লিখবো এবং এর আগে যদি আমরা একটা নট বসাই তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। আরো একটা এক্সাম্পল দেখি। তোমরা একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা অনেক টল, তাই না? দিস ইজ আ টল ট্রি। তাহলে দেখো এখানে অ্যাফার্মেটিভ অর্থ বুঝিয়েছে কোনটা দিয়ে? আ টল ট্রি, আ টল ট্রি। তো আমরা যদি এই টল ট্রির বিপরীত শব্দ লিখি আ শর্ট ট্রি, এবং তার আগে যদি একটা নট বসাই তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, দেখো টল এর বিপরীত শব্দ হচ্ছে শর্ট অথবা স্মল, এবং এর আগে আমরা কি করবো? একটা নট বসাবো, তাহলেই কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। হা বোধক থেকে না বোধক করার যে বিষয়টা পেলাম এখানে, সেটা কি? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে হা বোধক শব্দগুলো থাকে সেটাকে আমরা না বোধক শব্দে রূপান্তর করে তার আগে যদি নট বসাই তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। আমরা যদি কোনো নেগেটিভ বাক্যে নট প্লাস এরকম কোনো অপোজিট ওয়ার্ড পাই, তাহলে সেগুলোকে আমরা হা বোধক করার ক্ষেত্রে নট তুলে দিব এবং অপোজিট ওয়ার্ডের হা বোধক শব্দ লিখবো। তাহলেই আবার বিপরীত ক্রমে নেগেটিভ থেকে এগুলোকে অ্যাফার্মেটিভ করা যাবে। যে সকল ক্ষেত্রে আমরা এমন বাক্য পাই যে চিরন্তন সত্য, গাণিতিক সত্য বা প্রবাদ এরকম কোনো বাক্য হলে সেগুলোকে আমরা কিভাবে নেগেটিভ বাক্যে পরিবর্তন করব। আসলে এগুলোকে তখন নেগেটিভ বাক্যে পরিণত করলে সঠিকভাবে অর্থ প্রকাশ করবে না, পার্শিয়ালি ট্রু হতে পারে অথবা নাও হতে পারে। তাই আমরা এক্ষেত্রে কি করব? আমরা এগুলোকে তখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। সাপোজ দেখো এখানে একটা বাক্য আছে, কেডি পাঠক ইজ আ লয়ার। আ লয়ার, তো লয়ারের বিপরীত শব্দ কি আমরা জানি? লয়ারের বিপরীত শব্দ আমরা জানি না। তাহলে এই বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করব? আসলে এই বাক্যকে নেগেটিভ করা যাবে না, কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ
ইজ সামনে চলে যাবে, সাবজেক্টের সামনে চলে যাবে এবং নট এর সাথে লাগাতে হবে। তখন এই বাক্যটা আসলে কি হবে? তখন এই বাক্যটা কি হবে? ইজন্ট কেডি পাঠক আ লয়ার? ইজন্ট কেডি পাঠক আ লয়ার? ওকে, ইজন্ট কেডি পাঠক আ লয়ার। আসো আমরা আরো দু একটা এক্সাম্পল দেখে আসি। দেখো বাক্যটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কি সত্য কথা, তাই না? এটা সত্য কথা। তো সত্য কথা যেহেতু, এটার আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করব। আমরা যদি এটাকে দেখো এখানে দ্য বেস্ট পলিসি, আমরা যদি এটা বিপরীত শব্দ লিখি তাহলে সঠিক অর্থ হয়তো এখানে দেবে না। বেস্টের বিপরীত শব্দ কি? আমরা জানি যে বেস্টের বিপরীত শব্দ ওর্স্ট। তাহলে আমি যদি লিখি অনেস্টি ইজ নট দ্য ওর্স্ট পলিসি, ওর্স্ট পলিসি, তাহলে কিন্তু মূল অর্থটা আমার চেঞ্জ হয়ে গেল। আমি বলেছিলাম যে অনেস্টি হলো সর্বোৎকৃষ্ট পন্থা, আর উল্টা করে বললাম যে অনেস্টি সবচেয়ে খারাপ পন্থা নয়। তো সবচেয়ে খারাপ পন্থা নয়, তাহলে কি মধ্যম পন্থা? এরকম কিন্তু দেখো অর্থ কিন্তু এসব ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। তো এসব ক্ষেত্রে চেঞ্জ যেন না হয়, তাই আমরা এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবো। অর্থাৎ এক্ষেত্রেও ইজ আগে চলে যাবে এবং কি হবে? ইজ আগে চলে যাবে এবং নট তার সাথে বসবে। ইজন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি। ওকে, আরো আমরা আরেকটা সেন্টেন্স দেখি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো রাইজের বিপরীত শব্দ আমরা কি লিখবো? সেট। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে কি আমরা লিখবো সূর্য পূর্ব দিকে অস্ত যায় না? তাহলে কি পূর্ব দিকে অস্ত যায় না মানে দক্ষিণ দিকে অস্ত যায়, উত্তর দিকে অস্ত যায়, এরকম হতে পারে অর্থ। তাহলে দেখো সঠিক অর্থ কিন্তু আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করব। রাইজেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করার জন্য কি করব? আমরা লিখবো ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য স্কাই। কি লিখবো? ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা দেখলাম যে যদি যে সকল বাক্যের বিপরীত শব্দ আমরা লিখতে পারি না বা খুঁজে পাই না, অথবা চিরসত্য কথা, গাণিতিক সত্য, প্রবাদ, প্রবচন, এই বাক্যগুলো যদি থাকে, তাহলে আমরা দেখলাম সেগুলোকে নেগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ আসলে প্রকৃতপক্ষে করতে হয়েছে। তো আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করা কোনো বাক্যকে বলা হয় যে এগুলোকে হা বোধক করো, তার মানে তখন শুধু নটটা উঠে যাবে, কোনো কিছু পরিবর্তন হবে না, নট উঠে যাবে, আর সেটাকে সোজা হা বোধক বাক্যে পরিণত করে দিলেই সেটা কিন্তু উত্তর হয়ে যাবে। ওকে, যদি এরকম দেওয়া থাকে ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, তাহলে আমরা দেখো ডাজেন্ট উঠায় দিব, কি লিখবো তখন? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো আমরা এভাবে চিরসত্য, প্রবাদ, প্রবচন বা গাণিতিক সত্য, অথবা যে সকল ক্ষেত্রে বিপরীত শব্দ খুঁজে পাওয়া যায় না, সেই সকল ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্য যদি দেওয়া থাকে, তো সেগুলোকে হাবোধক করতে বললে আমরা নট উঠাই দিব এবং সোজা হাবোধক বাক্যে পরিণত করে দিব, কোনো রকমের অন্য কোনো পরিবর্তন হবে। এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় আমরা কি করে থাকি। দেখো অনলি বা অ্যালোন এগুলোর পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে থাকে। কি বসে? অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে থাকে। অনলি বা অ্যালোন কোথায় বসে চলো আমরা দেখে আসি। প্রথম বাক্যটা দেখো, অনলি রোহান ওয়াজ ইন দ্য রুম। শুধুমাত্র রোহানই রুমের মধ্যে ছিল। ওকে, দেখো এখানে অনলির পরে রোহান আছে। আর পরের বাক্যটা দেখো, গড অ্যালোন ক্যান হেল্প আজ। দেখো গডের পরে অ্যালোন বসেছে, গডের পরে অ্যালোন বসেছে। যদি কোনো নাউনের পরে থাকে তাহলে কিন্তু অনলি থাকতে পারে না, সেখানে কি থাকে? অ্যালোন থাকে। আর আরেকটা কথা হলো যে অ্যালোনের আগে শুধুমাত্র ব্যক্তিবাচক বসে, বস্তুবাচক বসে না। ব্যক্তিবাচক শব্দ বসে, বস্তুবাচক শব্দ বসে না। ওকে, তারপরে দেখো অনলি দ্য সান গিভস আস লাইট। এখানে দেখো অনলি দ্য সান বস্তুর আগে বসেছে। আবার দেখো আই হ্যাভ অনলি 50 টাকা, আমার শুধু 50 টাকাই আছে। তাহলে এখানে সংখ্যার আগে কিন্তু অনলি বসেছে। তাহলে আমরা কি দেখলাম যে অনলি এটা ব্যক্তি, বস্তু এবং সংখ্যা তিন ক্ষেত্রেই বসতে পারে। অ্যালোন শুধুমাত্র ব্যক্তি বোঝাতে তারপরে বসতে পারে। ওকে, চলো এবার আমরা দেখে আসি কিভাবে এগুলোর আমরা পরিবর্তন করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যখন পার্সনকে নির্দেশ করে, তখন অনলি বা অ্যালোন তুলে দিয়ে নাউন ভার্ব বসাতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দিয়ে বা অ্যালোন দিয়ে যখন শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে, তখন অনলি বা অ্যালোন তুলে দিয়ে নাউন ভার্ব বসাতে হয়। দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সে জিপিএ 5 পেয়েছে। তাহলে অনলি হীরা হ্যাজ সিকিউরড জিপিএ 5, শুধুমাত্র হীরা জিপিএ 5 পেয়েছে।
অনলি হীরা, শুধুমাত্র হীরাই জিপিএ 5 পেয়েছে। তাহলে দেখো আমাদের নিয়ম ছিল যে অনলি বা অ্যালোন তুলে দিয়ে আমরা কি বসাবো, নান বাট বসাবো, আর কোনো পরিবর্তন কিন্তু হবে না। তাহলে দেখো হীরা, হীরা দিয়ে কি বোঝাচ্ছে, পার্সন, তাই না, হীরা পার্সন বোঝাচ্ছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, নান বাট হীরা হ্যাজ গট জিপিএ 5। আরো একটা এক্সাম্পল দেখো, গড অ্যালোন ক্যান হেল্প আস, গড অ্যালোন ক্যান হেল্প আস। দেখো গড অ্যালোন, অ্যালোন আছে, তো অ্যালোন থাকলে সবসময় কিন্তু নানবাটই বসবে, নানবাট বসবে, কারণ অ্যালোন শুধুমাত্র ব্যক্তিকেই নির্দেশ করে। নানবাট বসবে নাউনের আগে বা প্রোনাউনের আগে। এই যে অ্যালোন কাকে নির্দেশ করেছে, গডকে, তাহলে গডের আগে নানবাট বসবে। ওকে, গডকে নির্দেশ করেছে, সুতরাং গডের পূর্বে নানবাট বসবে। দেখো নানবাট গড ক্যান হেল্প আজ, আর গড কিন্তু ছোট হাতের জি দিয়ে লিখবো না, কারণ এখানে গড মানে বিধাতাকে বুঝিয়েছে। এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দিয়ে যখন বস্তু নির্দেশ করে তখন কি করব আমরা, তখন অনলি তুলে দিয়ে নাথিং বাট বসাবো, অনলি তুলে দিয়ে নাথিং বাট বসাবো। দেখো অনলি দ্য মুন ইজ ভিজিবল ইন দ্য স্কাই, আকাশে শুধুমাত্র মুন ভিজিবল ছিল। তাহলে দেখো অনলি দ্য মুন, অনলি কিসের আগে বসেছে, দ্য মুন, দ্যাট মিনস এটা হলো বস্তু, থিং, তাই না, থিং। তাহলে আমরা উত্তর কি লিখবো, অনলির পরিবর্তে লিখবো নাথিং বাট, নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল ইন দ্য স্কাই। এবার আরো একটা এক্সাম্পল দেখো, চিলড্রেন আর ফাউন্ড অফ অনলি টয়েস, চিলড্রেন আর ফাউন্ড অফ অনলি টয়েস। দেখো অনলি কিসের আগে বসেছে, অনলি বসেছে টয়েস এর আগে। টয়েস হলো, টয়েস কি, টয়েস হলো থিং, তাই না, বস্তু। তাহলে আমরা এখানে অনলি তুলে দিয়ে কি লিখবো, নাথিং বাট, কি লিখবো, নাথিং বাট। ওকে, তাহলে চিলড্রেন আর ফাউন্ড অফ নাথিং বাট টয়েস, চিলড্রেন আর ফাউন্ড অফ নাথিং বাট টয়েস। এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন অনলি বা অ্যালোনের পরে সংখ্যা নির্দেশক শব্দ থাকে তাহলে কি হয়, আই হ্যাভ অনলি 50 টাকা, আই হ্যাভ অনলি 50 টাকা, অথবা হি হ্যাজ অনলি 2 পেন্সিলস। দেখো আই হ্যাভ অনলি 50 টাকা, অনলি কোন শব্দটার আগে বসেছে, 50, যেটা সংখ্যা নির্দেশ করছে। তাহলে আমরা কি লিখবো, এখানে নট মোর দ্যানও লিখতে পারবো, নট লেস দ্যানও লিখতে পারবো। অনলি তুলে দিতে হবে, অনলি তুলে দিয়ে আমরা সেখানে লিখবো নট মোর দ্যান বা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আমরা যে কোনো একটা চাইলেই লিখতে পারি, তবে যদি ওয়ান থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ানের লেস হতে পারে না, তো সুতরাং আমরা সেখানে ওয়ানের মোর লিখবো। ওকে, খেয়াল করে দেখো তাহলে এখানে আমরা কি লিখবো, যে আই হ্যাভ, আই হ্যাভ অনলির পরিবর্তে লিখবো নট মোর দ্যান বা নট লেস দ্যান, কারণ 50 দ্বারা সংখ্যা বুঝিয়েছে। কি লিখবো, আই হ্যাভ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট লেস দ্যান 50 টাকা। আবার যদি এই বাক্যটা দেখো, হি হ্যাজ অনলি 2 পেন্সিলস, হি হ্যাজ অনলি 2 পেন্সিলস, এই যে টু, টু দ্বারা কি বুঝিয়েছে, সংখ্যা, টু দ্বারা কি বুঝিয়েছে, সংখ্যা বুঝিয়েছে। সুতরাং আমরা এখানে কি লিখবো, যে হি হ্যাজ নট মোর দ্যান or not less than 2 pencils, he has not more than অথবা not less than 2 pencils। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। Thanks for watching our channel.